প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হাবিবুল বাশার, সহকারী শিক্ষক, সন্তলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আমার ঘর আমার স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা থেকে। আজকের আলোচনার বিষয় অধ্যায় 6, বাংলাদেশের সরকার ব্যবস্থা। ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে নির্দিষ্ট করে যেটি আলোচনা করব সেটি হলো সচিবালয়ের প্রশাসনিক কাঠামো। তাহলে আজকে আমাদের নির্দিষ্ট আলোচনার বিষয় হলো সচিবালয়ের প্রশাসনিক কাঠামো। তো আমরা সচিবালয়ের প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবশ্যই আজকে আমরা জানব। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে, বইয়ের সাথে ক্লাসটি মিলিয়ে নেবে। আশা করি তোমাদের জন্য অনেকটা ভালো হবে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের অধ্যায় 6, বাংলাদেশের সরকার ব্যবস্থা। আর যেটি আলোচনা করবে সেটি হলো সচিবালয়ের প্রশাসনিক কাঠামো। আমরা কিন্তু অনেকেই জানি যে সচিবালয় আছে, এটির নাম শুনেছি, কেউ দেখেছি, কিন্তু সচিবালয়ের প্রশাসনিক কাঠামোটা কেমন এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো সেই বিষয়টাই আজকে আমরা জানব। সচিবালয় মূলত একটি প্রশাসনের কেন্দ্রবিন্দু। মূলত সচিবালয় প্রশাসনের কেন্দ্রবিন্দু। দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত কিন্তু এই সচিবালয়ে গৃহীত হয়। সচিবের অর্থাৎ সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় নিয়ে কিন্তু গঠিত। এক একটি মন্ত্রণালয়ে এক একজন মন্ত্রী থাকে, আর এক একজন মন্ত্রীর এক একজন করে সচিব থাকে। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান মন্ত্রী, কিন্তু মন্ত্রীর প্রধান কাজ হলো পরামর্শদাতা। আর মন্ত্রণালয়ের সকল কাজের ক্ষমতা কিন্তু সচিবের হাতে ন্যস্ত। যেমন মন্ত্রীর প্রধান কাজ প্রকল্প প্রণয়ন এবং নির্ধারণ করা, কিন্তু সেইগুলোকে বাস্তবায়ন করা বা শাসন কার্য পরিচালনা করার যে কাজটা করে সেটি কিন্তু সচিব করে থাকে। তো এজন্যই সচিবালয়ের প্রশাসনিক কাঠামোটা জানা আমাদের জন্য অত্যন্ত দরকার। তো সচিবালয়ের কাঠামো জানতে গেলে আমাদেরকে একটা চার্টের মাধ্যমে সেটা শিখতে হবে। তো তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, সচিবালয়ের প্রশাসনিক কাঠামো আমরা যদি এরকম ভাবে করি, আমরা একটু ঘর করে করি। সচিবালয়ের প্রধান হলো মন্ত্রী। মন্ত্রীর পরে যেটি সেটি হলো আমাদের সচিব। তাহলে মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব। অতিরিক্ত সচিব। আচ্ছা, অতিরিক্ত সচিবের পরে যুগ্ম সচিব। যুগ্ম সচিব। তাহলে আমরা কয়টি পেলাম? সচিবালয়ের প্রশাসনিক কাঠামো মূলত প্রথম মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব। যুগ্ম সচিবের পরে আমরা যদি এদিকে লক্ষ্য করি যে যুগ্ম সচিবের পরে আমরা যেহেতু হোয়াইট বোর্ডের সমস্যা, তো এই জন্য আমরা এই পাশে আসলাম। যুগ্ম সচিবের পরে কিন্তু থাকে হলো উপসচিব। উপসচিবের পরে উপসচিবের পরে সিনিয়র সহকারী সচিব।
সিনিয়র সহকারী সচিবের পরে সহকারী সচিব, সহকারী সচিবের পরে কর্মচারী, সরি এটা হবে কর্মকর্তা, কর্মকর্তা, তারপরে হবে কর্মচারী, কর্মকর্তা, আর সর্বশেষ যেটা সেটা হবে কর্মচারী। তাহলে এই যে সচিবালয়ের প্রশাসনিক কাঠামো, এটি আমাদেরকে মাথার মধ্যে ধারণ করতে হবে। সচিবালয়ের প্রশাসনিক কাঠামো: মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব, কর্মকর্তা এবং সর্বশেষ হলো কর্মচারী। এই যে আমাদের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু সচিবালয় সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবো। তো মন্ত্রীর কাজ কি? আমরা প্রথমেই কিন্তু বলেছি যে মন্ত্রী হলো ওই মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান এবং সে কিন্তু প্রকল্পের নীতি নির্ধারক এবং পরামর্শদাতা। সেটি হলো কে? এই মন্ত্রী। মন্ত্রীর পরে সমস্ত কাজকে বাস্তবায়ন করা বা মন্ত্রণালয়ের যে প্রধান তিনি কিন্তু এই সচিব। এখন অতিরিক্ত সচিব কেন? এই সচিবের অনুপস্থিতিতে যে দায়িত্বটি পালন করবে সেই হলো এই অতিরিক্ত সচিব। অতিরিক্ত সচিব কিন্তু মন্ত্রণালয়ের প্রধান দ্বিতীয় প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা কিন্তু এই অতিরিক্ত সচিব। তিনি সচিবকে বিভিন্ন দায়িত্ব পালনে কিন্তু সহায়তা করেন। কোনো মন্ত্রণালয়ে যদি সচিব না থাকে তাহলে তিনি কিন্তু আবার এই সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের প্রতিটি অনুবিভাগের জন্য একটি করে যুগ্ম সচিব থাকেন, আর তিনি সচিবকে বিভিন্ন কাজে কিন্তু সহায়তা করেন। মন্ত্রণালয়ের এক বা একাধিক শাখার দায়িত্বে থাকেন একজন উপসচিব। আমরা উপসচিব, অতিরিক্ত সচিবের পরে যে দায়িত্বগুলো আসে সেটি কিন্তু যুগ্ম সচিব পালন করে, আর এই যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিবকে পরামর্শদাতা হিসেবে কাজ করে হলো উপসচিব। এখানে কিন্তু কোনোটা ছাড়া নয়, প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। উপসচিব কিন্তু বিভিন্ন বিষয় নীতি নির্ধারণে যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিবের সাথে পরামর্শ করে এবং তাদেরকে সহযোগিতা করে। তারপর আসলে আমাদের সিনিয়র সহকারী সচিব। প্রতিটি শাখায় কিন্তু একজন করে সিনিয়র সহকারী সচিব আর একজন সহকারী সচিব থাকে। গুরুত্বপূর্ণ বিষয় উপসচিবের সাথে পরামর্শ করে তারা কিন্তু দায়িত্বগুলো পালন করে থাকে। মন্ত্রণালয়ের আরো বিভিন্ন ধরনের কর্মকর্তা ও কর্মচারী কিন্তু রয়েছে, যেমন আমরা এখানে সিনিয়র সহকারী সচিবের সহকারী সচিব, তারপর কর্মকর্তা, কর্মচারী প্রত্যেকটা মন্ত্রণালয়ে কিন্তু থাকে। অর্থাৎ আমরা সংক্ষেপে আমরা ধরে নিতে পারি যে মন্ত্রী একটি প্রকল্পের নীতি নির্ধারক, সেটি বাস্তবায়ন করার দায়িত্ব সচিবের। সচিবকে সহায়তা করবে অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিবকে যুগ্ম সচিব, যুগ্ম সচিব অতিরিক্ত সচিবকে উপসচিব, উপসচিবকে সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিবকে সহকারী সচিব। এভাবে কর্মকর্তা কর্মচারী পর্যন্ত কিন্তু কাজের পরিধিটি বিস্তৃত। মানে একজন এক একভাবে সবাইকে কিন্তু মূলত সাহায্য সহযোগিতা বা করে আসছে। এভাবে কিন্তু প্রকল্প তার কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তো যাই হোক, এই যে সচিবালয়ের প্রশাসনিক কাঠামো, এই স্ট্রাকচারটা যদি মনে রাখা যায় তাহলে সচিবালয়ের প্রশাসনিক কাঠামো সম্পর্কে অনেকটাই কিন্তু আমরা ধারণা লাভ করতে পারি। তো সচিবালয়ের কাঠামো আমরা এখানে ধাপ কিন্তু দেখতে পাচ্ছি 8টা 9টা।
মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব, কর্মকর্তা, কর্মচারী। এই যে কয়েকটা ধাপ, এই কয়েকটা ধাপের সমন্বয়ে কিন্তু সচিবালয় প্রশাসনিক কাঠামো গঠিত। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। আশা করি তোমরা অল্প মতো হলেও একটু হলেও ধারণা লাভ করবে। সেই সাথে তোমরা মূল বইয়ের সাথে মিলিয়ে নিবে, মূল বইটা পড়বে। আশা করি তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে। পরীক্ষায় আসলে এই সম্পর্কে তোমরা ভালোভাবে লিখতে পারবে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।